নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, আজ কেন্দ্রীয় বাজেট ছিল আর সেই বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেটে 100 দিনের কাজ নিয়ে কোনো ঘোষণা নেই কেন্দ্রীয় বাজেটে, এবং 100 দিনের কাজের টাকা বন্ধ, বরাদ্দ বন্ধে আগেই বন্ধ কাজ। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের দিকে তাকিয়েছিল গ্রাম বাংলা। নির্মলার বাজেটে 100 দিনের কাজ নিয়ে কোনো কথা নেই। হতাশ খেটে খাওয়া সাধারণ মানুষ। সরাসরি চলে যাব রাজ্যের এমন একটা জেলা থেকে। এই মুহূর্তে আমি সরাসরি কথা বলবো ইন্দ্রজিৎ, আমাদের প্রতিনিধি পুরুলিয়া, যেখানে ইন্দ্রজিৎ, যে পুরুলিয়া এমন একটা জেলা যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি, এবং কোভিডের পরে আমরা দেখেছিলাম যাতে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে না যেতে হয়, অন্য কোথাও না যেতে হয়, তার জন্য 100 দিনের কাজকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই বরাদ্দের বন্ধ, কি বলছেন তারা? দেখো তমশ্রী, এই জেলা পুরুলিয়া একেবারেই, এই জেলায় কলকারখানা নেই, সাধারণ মানুষের ভরসা হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার বলে অভিযোগ, এবং শুধু কাজ বন্ধ নয়, টাকা দেয়নি বলে অভিযোগ, এবং একেবারে রাজ্যের শাসক দল এই নিয়ে বেশ কয়েকবার দরবার হয়েছে দিল্লিতে। তবে এই যে বাজেট, এই বাজেটে 100 দিনের উল্লেখ নেই, এবং 100 দিনের উল্লেখ না থাকায় সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, তাদের মন খারাপ, তারা নিরাশ হয়েছে। তার কারণ যে পুরুলিয়ার মতো বা জঙ্গলমহলের মানুষ, যেখানে হাজারে হাজারে শ্রমিক বাইরের একবার ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে হয়, যাদের তাদের কথা ভাবছে না কেন্দ্র সরকার, এবং তাদের রুজি রোজগারের যে বিষয়টি, বিশেষ করে পুরুলিয়ার ক্ষেত্রে, এবং 100 দিনের কাজের গুরুত্ব সব থেকে বেশি। তার কারণ এই জেলায় একমাত্র সাধারণ মানুষ, খেটে খাওয়ার শ্রমজীবী মানুষের ভরসা হচ্ছে 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজের আগেই কোপ পড়েছিল, কেন্দ্র টাকা দেয়নি, এবং এর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে কার্যত 100 দিনের কাজ বন্ধ হয়েছে। এই বাজেটের দিকে চেয়েছিল একেবারেই জঙ্গলমহলের শ্রমিকরা বা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু বাজেট কার্যত নিরাশ করেছে, তাই তাদের মন খারাপ। তার কারণ যে এই বাজেটে একেবারেই তাদের অভিযোগ বড়লোকদের বাজেট, নেতা মন্ত্রীদের বাজেট। এই বাজেট সাধারণ মানুষের বাজেট নয়, খেটে খাওয়া মানুষের বাজেট নয়, যাদের ভোট নিয়ে সরকার গড়ছে, যাদের ভোট নিয়ে নেতা মন্ত্রী তৈরি হচ্ছে, কি তাদের কথা ভাবা হচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে, 100 দিনের কাজ পাচ্ছে না। এবং এই বাজেটে একটা আশা করেছিল যে একটা হয়তো কিছু শোনা যাবে, আশার আলো, বা সাধারণ মানুষ বা 100 দিনের কাজের বাজেটের ক্ষেত্রে অনেকটা গুরুত্ব দেওয়া হবে বা তার কথা বলা হবে, কিন্তু কোনো নাম গন্ধ নেই। ফলে সাধারণ মানুষ একেবারেই নিরাশ হয়েছে, বিশেষ করে পুরুলিয়ার জঙ্গলমহলের মানুষ বা শ্রমজীবী মানুষ নিরাশ হয়েছে। তমশ্রী, বেশ ইন্দ্রজিৎ, আমাদের কোনো কাজ নাই, 100 দিনের কাজ বন্ধ, আর কোনো কাজ নাই, বাইরে বাইরে খাটিয়ে যেতে হয়, ছেলেছিল খাটিয়ে এসেছেন, আশা তো করেছিলেন, তো কই হইলো তো নাই। আমাদের ধরুন 100 দিনের কাজ নেই, আমাদের গ্রামে গঞ্জে কোনো কাজের উন্নয়ন নেই, বাজেট এগুলো হওয়া দরকার। কাজ করি পাই তো খাই না, 100 দিনের কাজ তো বন্ধই আছে, আর থাকবে কেমন হয়েছে বন্ধ। বাজেটে আপনাদের কপালে কিছু নেই? না, কিছু নাই, সব ঠক ঠক এখন। আর আমরা কোনো জঙ্গলমহল ফেসিলিটিও নাই, জঙ্গলে ভোট দিছি কিন্তু কোনো ফেসিলিটি পাচ্ছি নেই। এই জন্য কি আপনাদেরকে বাইরে কাজ করতে যেতে হয়? বাধ্য হয়ে, নাহলে কি করে সংসার চলবে? কি বলবো, আমাদের গরিব মানুষ, আমরা কেটে কুটে খাই, তারপরে আমরা চাষবাস করতে পারি না, সারের দাম এক গাদার বেশি, তারপরে 100 দিনের কাজ বন্ধ, খেতে পেছি না ঠিকঠাক, কাজ করব কি করে আমরা? তাতে সারের দামটা একটু কম থাকে, তাহলেও তো আমাদের একটু হেল্প পাই। বাজেট তো ভালোই লাগলো না, উনি তো কিছুই বললেন না যে কাজ সম্বন্ধে, কোনো যে কিছু 100 দিনের কাজ হবে কি না হবে, আর ওই সম্বন্ধে আমাদের সংসার চলে। আর চাষবাসের যা অবস্থা এখন, মাঠঘাটে কাজ করবো না, রাজমিস্ত্রির কাজ তো এখানে সেরকমই নাই, আমাদের তাহলে বিদেশ যেতে হবে। 100 দিনের কাজ হলেও ভালো হতো, উনি তো কোনো কথাই বললেন না। 100 দিনের প্রকল্প নিয়ে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো আলোচনাই করেনি। আগে তো টাকা পয়সা পাইনি, আমরা নতুন কোনো কাজকর্ম পাবো কি পাবো না, এর মধ্যে কোনো আমরা আশা আমাদের ছিল না। এভাবে আমরা এখন ভিন দেশে রাজ্যে যে আমাদের কাজকর্ম করে খেয়ে দিয়ে বাঁচতে হয়। এই যে 100 দিনের কাজ হতো, আমরা বাইরে যেতাম না, গ্রামে গঞ্জে কাজ করতাম, কিন্তু হচ্ছে না, তার কারণে আমরা বাইরে যেতে হচ্ছে। আজকে যদি 100 দিনের কাজের একটা বিল পাস করতো, তাহলে আমরা গরিব মানুষ এখানে খেতে পারতাম, এবং আমরা নিজের বাড়িতেই ছেলে মেয়ের সাথে থাকতে পারতাম।
এগুলো না হয়ে আমরা এখন দেশ গ্রাম ছেড়ে আমাদের বাইরে যেতে হবে। ভারতীয় অর্থনীতির অন্যতম ভিত্তি হচ্ছে কৃষি, আর সেই কৃষিতেও আজকে যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে হতাশ মানুষজন। অন্যদিকে কর্মসংস্থান, এই দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দু জায়গা থেকে দুই প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে রয়েছে প্রিয়ব্রত এবং পার্থ। আমি প্রথমেই প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, ভারতীয় অর্থনীতির অন্যতম ভিত্তি হচ্ছে কৃষি, আর সেই কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘোষণা নেই। সারের মূল্য বৃদ্ধি, ফসলের দাম না পাওয়া নিয়ে এমনিতেই নাজেহাল কৃষকরা। বাজেট নিয়ে আজ তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের? দেখো, একেবারে তুমি যেটা বলছিলে যে কৃষি একটা ভিত্তি এই বাঁকুড়া পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের, এবং সেক্ষেত্রে বাঁকুড়ার যেসব কৃষকরা তারা কিন্তু মূলত ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, তারা মূলত ধার নিয়ে সেই কৃষিকাজ করেন এবং তারপরে কিন্তু শোধ করতে হয় কৃষিকাজ উঠে যাওয়ার পর, সেই সব দ্রব্যাদি বিক্রি করার পর। সেই কৃষকদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রতিনিয়ত চাষের ক্ষেত্রে যে খরচ বাড়ছে, মূলত সারের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, কৃষিজাত যেসব জিনিসপত্র লাঙল থেকে শুরু করে ট্রাক্টর থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে চলেছে। এর পাশাপাশি বীজের দামও কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। তারা কিন্তু সরব ছিলেন, তারা কিন্তু চেয়েছিলেন যে অন্তত কেন্দ্রীয় বাজেটে কিছুটা হলেও তাদের সুরাহা হবে। সেদিক থেকে দেখতে গেলে এই কেন্দ্রীয় বাজেট তাদেরকে নিরাশ করেছে বলা যায়। তাদের যে যেটা প্রত্যাশা ছিল সেটা থেকে হতাশায় পূর্ণ হয়েছে। এই বাজেট থেকে শুধুমাত্র তারা চেষ্টা করেন যে কৃষিকাজ করে তারা শুধুমাত্র যে পেট চালাবেন তেমনটা নয়, এই কৃষিকাজের থেকেই তারা কিন্তু যে কৃষিজাত পণ্য হয় সেটা বিক্রি করেন এবং তারপর সেই ফসল থেকেই কিন্তু তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া চালান। এর পাশাপাশি চিকিৎসা খরচ এবং যে উৎসবের যেসব খরচ, সেই সব খরচও কিন্তু এই কৃষিকাজের থেকেই তারা তুলেন। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কৃষকরা বারে বারে যেটা বলছেন যে এই চাষ করে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই খাবার খরচটাই একমাত্র উঠছে, অন্য সব খরচ কিন্তু তারা তুলতে পারছে না। অনেকেই কৃষিকাজ ছেড়ে দিয়েছেন, কারণ বারবারে উত্তর কৃষিকাজের যে জিনিসপত্র, সার সাইড থেকে শুরু করে সবকিছুরই দাম বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই তারা কিন্তু এই বাজেট থেকে হতাশ হয়েছেন, এমনটা দাবি করেছেন বাঁকুড়ার কৃষকরা। বেশ, প্রিয়ব্রত, আশা করেছিলাম যে হয়তো সারের বা বীজের কিছু দাম কমবে, হ্যাঁ, বা এমনি চাষের কৃষি যন্ত্রপাতি কিছু দাম কমবে, কিন্তু কোনোটাই তো সেরকম কিছু আশা পাওয়া যায়নি। না না, বাজেটে তো সেরকম কিছু দেখলাম না, কারণ এমনিতে তো বৃষ্টি সেরকম কিছু হয়নি। যদি জিনিসের দাম থাকে তাহলে তো চাষিদের পক্ষে বিরাট অসুবিধা আছে। চাপা দামে প্রত্যেকবার কিনতে হচ্ছে, বীজ সার সবই তো ইয়েতে, কিন্তু আমাদের ওইটি বাজেট কোনো কিছু দেখে নেই। আমাদের তো চাষিরা সবসময়ই চায় যে চাষির কিছু উন্নতির দিকে রাস্তায় গয়ে নেই, এই তো পরিস্থিতি। ইলেকট্রিক বিল এখন একটু চার্জ বেড়ে গেছে, যে ঘর থেকে যে আমরা ফাঁকা এসে বসে আছি। সরকার কিছু সাহায্য করবে বা কিছু ভর্তুকি দেবে, ইলেকট্রিক বিল বা সারের কিছু ভর্তুকি দিলে, সব তো কিছুই তো দিলেন না, আমরা সব বাঁচি কি করে বলুন। চাষে ঋণ মুকুব অবশ্যই করা দরকার ছিল এবং সারের দাম কমানো দরকার ছিল। এইভাবে চলতে থাকলে চাষির জীবন শেষ হয়ে যাবে। আজকের এই বাজেটে স্বপ্ন ফেরি কেন্দ্রের অনেক স্বপ্ন দেখানো হয়েছে, যারা চাকরি দেবেন তাদেরও স্বপ্ন দেখানো হয়েছে এবং ইন্টার্নশিপেরও ব্যবস্থা করা হয়েছে। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, আজকের এই বাজেটে চাকরি প্রার্থীরা তারা কি সন্তুষ্ট, নাকি তারা কোনো আশার আলোই দেখতে পাচ্ছেন না? যথেষ্ট হতাশ তারা। এক কথা যদি বলি, তারা কিন্তু যথেষ্ট হতাশ। আমরা বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গে কথা বলেছি, তারা তাদের যে ভবিষ্যৎ যে অনিশ্চয়তার মধ্যে পড়ছে সে কথা কিন্তু কবুল করেছে যে আজকের এই বাজেট বিশ্লেষণে গিয়ে। কেননা এটাকে তারা সেই সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ প্রসঙ্গ টেনে তারা বলেন, যদি আগামী দিনে সরকারি সেক্টরেও যদি এভাবে ইন্টার্নশিপ শুরু হয় তাহলে তো তাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। যদি বেসরকারি ধাঁচেই যদি সরকারি ক্ষেত্রে যদি নিয়োগ হয় তাহলে তাদের এই যে পড়াশোনা, উচ্চশিক্ষা করে বিভিন্ন স্তরে উচ্চশিক্ষা করে তাদের আলটিমেটলি কিন্তু তাদের ভবিষ্যৎ এক অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ তাদের যে আগামী দিনের কর্মসংস্থান সেক্ষেত্রে কিন্তু কোনো রকম তাদের সিকিউর জায়গায় তারা নেই। স্বাভাবিকভাবেই কিন্তু হতাশ শিলিগুড়ির প্রায় সকল পড়ুয়ারাই। আমরা শিলিগুড়ি কলেজ এবং অন্যান্য কলেজের পড়ুয়াদের সঙ্গে যখন কথা বলেছি তাদের কথাতে একটা কথা পরিষ্কার, তাদের যে বিশ্লেষণ যে এই বাজেট আসলে কিন্তু নতুন প্রজন্মের কাছে, যারা আগামী দিনের চাকরি প্রার্থী তাদের কাছে কিন্তু যথেষ্টই হতাশা
সাজানো। কারণ যদি বারবার করে বলা হয়েছে এবারও নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগেও কিন্তু বেকারদের কর্মসংস্থানের কথা বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচনী ইশতেহার বা প্রচারে কিন্তু তারা শুনেছেন, কিন্তু বাস্তবে যখন এই বাজেট আজ প্রকাশ হলো, সেই বাজেট পেশে কিন্তু তারা দেখলেন তাদের যে আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে কার্যত কিন্তু তারা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকেই তারা রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু হতাশ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের এই আগামী প্রজন্মের যারা চাকরি প্রার্থী, এবং তারা এক কথায় যে এই ধরনের বাজেট তাদের পক্ষে কখনোই কিন্তু হিতজনক নয়, স্বাভাবিকভাবে কিন্তু সে কথাই কিন্তু কবুল করেছে এই চাকরি প্রার্থীরা। যে হচ্ছে সরকারি চাকরির মধ্যে হচ্ছে ইন্টার্নশিপের ব্যবস্থাটা করা। এখন ইন্টার্নশিপের ব্যবস্থা করা মানে সেটা একটা টোটালি প্রাইভেট জবের মতনই হয়ে গেল। প্রাইভেট জবে আমরা যেমন দেখছি ফার্স্টে ইন্টার্নশিপ হবে, সে একটা খুব কম বেতনে, তারপরে সেখানে পার্মানেন্ট হবে কিনা সে সন্দেহ থেকে যায় একটা মানুষের মধ্যে। সেই হিসাবে সরকারি চাকরি একটা প্রত্যেকটা মানুষের কাছেই যে একটা সুবিধা থাকে, যে সবাই মানুষের থাকে একটা যে তার ভবিষ্যৎ সিকিউর হওয়া সরকারি চাকরি পাওয়া এখন সরকারি চাকরিতে যদি ইন্টার্নশিপ হয় সে বিষয়ে হচ্ছে বাকি ছাত্ররা বা ছাত্র সমাজ যুব সমাজ যারা আছে, যা বেকারত্ব যে হার বাড়ছে দেশে, সেটা আমি ভাববো যে আরো বেশি বেড়ে যাবে। যেটা হচ্ছে সেটা একটা একদমই কম টাইম পিরিয়ডের জন্য, যেটার জন্য কোনো ফিউচার সিকিউর না। এবার একটা স্টুডেন্ট এত বছর ধরে পড়াশোনা করছে, খাটাখাটনি করছে, সেখানে যখন একটা ইনসিকিউর ফিউচার পাবে তো অটোমেটিক্যালি ওর একটা ডিপ্রেশন বলো বা একটা কিছুক্ষণ সময়ের জন্য কাজ করলো, তারপর সে কাজটা চলে গেল, তো তখন তো নিজেও একটা খারাপ ফেস দিয়ে যাবে না। তো এত বছর পড়াশোনা করার পর যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য কেউ যদি চাকরি পায় তারপর তাকে বের করে দেওয়া হচ্ছে, সেটা কখনোই ঠিক না। আমি আজকে ইন্ডিয়ার ইউথ, তো আমার তো ফার্স্ট কোয়েশ্চেন হবে এমপ্লয়মেন্ট নিয়ে। কিন্তু এইবার বাজেটে যেটা আমার মনে হলো যে এমপ্লয়মেন্ট নিয়ে খুব ক্লিয়ার কোনো কথা বলা হলো না। অনেক রকমের ইন্টার্নশিপ নিয়ে কথা বলা হচ্ছে যে এরকম 6000 রুপিজের ইন্টার্নশিপ অফার করা হবে, বাট ইন্টার্নশিপটাই কি শেষ? আমরা তো চাই যে আমরা একটা স্টেবল একটা জবে ঢুকি। কেন্দ্রীয় বাজেট আর বাজেট নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1,71,000 কোটি টাকা বাকি, কিছুই দিল না কেন্দ্র, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়, 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। दार्जिलिंग से वोट लेते हैं, वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं, हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है, ये उसको नेचर है। এই বাজেট গরিবদের জন্য নয়, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট টোটাল অ্যান্টি পিপল এন্ড অ্যান্টি পোর। গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট এন্ড নাথিং ইজ দেয়ার। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট সম্পূর্ণ ব্যর্থ, বাংলাকে বঞ্চনার বাজেট, সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বঞ্চিত নয়, বঞ্চনা অভিযোগে গুরুত্ব দিতে নারাজ বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। বাজেট জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এত নতুন কিছু নয়। যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি এর ফল শুনবে? শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বাংলার মানুষ আবার জবাব দেবে। আসামে গত কয়েকদিন আগে যে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, বাংলায় কি এর মধ্যে সেই ধরনের কোনো ফ্লাড হয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে, সিকিমে যখন দেয়া হয়েছে তার লাভ বাংলাও পাবে। তিস্তার যদি ফ্লাড নিয়ন্ত্রণ হয় বা বন্যা নিয়ন্ত্রণ হয়, তো উত্তরবঙ্গের মানুষ তার ফলে উপকৃত হবে। তো আমাদের বিরোধীরা ভালো করে ভাবছে না বা চিন্তা ভাবনা করছে না। 3 কোটি যে বাড়ি দেওয়া হবে, তো বাংলাও পাবে যদি তারা দুর্নীতি না করে। শিক্ষাক্ষেত্রে এডুকেশন লোন 3% ইন্টারেস্টে দেওয়ার কথা বলা হয়েছে। যে বাংলা কি এর সুযোগ পাবে না? সব থেকে তো এডুকেশনের উপর টেস্ট তো বাংলার যুব সমাজের থাকে। এমএসএমই সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম, তার অগ্রগণী এমএসএমই যে ইউনিটগুলো যেগুলো তৈরি হচ্ছে।
তাতে সরকার টাকা দিচ্ছে। মুদ্রা লোন 20 লক্ষ টাকা করা হয়েছে, তাহলে কি বাংলা পাবে না? তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে শরিকদের জন্য ঢালাও ঘোষণা। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ। নীতিশ কুমারের রাজ্যে সড়ক, বিদ্যুৎ, বিমানবন্দরের জন্য বিশেষ বরাদ্দ। পাওয়ার প্ল্যান্টের জন্য 21,000 কোটি বরাদ্দ। বিহারের সড়ক প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ 26,000 কোটি টাকা। Power projects, including setting up of a new 2,400 megawatt power plant at Pirpenti, will be taken up at a cost of 21,400 crore rupees. New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. বিশেষ আর্থিক প্যাকেজ না দিলেও ঘুরপথে যে বরাদ্দ করা হয়েছে বাজেটে তাতে খুশি নীতিশ কুমার। हम लोग विशेष राज्य का दर्जा कह रहे थे, और अगर विशेष राज्य का दर्जा बहुत उनका था कि पहले से बंद कर दिया गया है इसको, तो उसके चलते एक सहायता के लिए बिहार के विकास के लिए मदद होना चाहिए बिहार को। तो वो तो करना शुरू कर दिया। आप खुश हैं? अरे हाँ भाई, हम तो ये दोनों चीज कही दिए थे, एक चीज का तो शुरू हो गया। বিহারের পাশাপাশি চন্দ্রবাবুর অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি বরাদ্দ বাড়তি। নতুন রাজধানীর জন্য বাড়তি বরাদ্দ। জেডিইউ এবং টিডিপির সমর্থনে ম্যাজিক ফিগার তৃতীয় মোদী সরকারের। Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polar irrigation project, which is the lifeline for Andhra Pradesh and its farmers. This will facilitate our country's food security as well. Under the Act, Andhra Pradesh Reorganization Act, for promoting industrial development, funds will be provided for essential infrastructure such as water, power, railways and roads. In Kopparthi node on the Visakhapatnam-Chennai industrial corridor and Varavakal node on the Hyderabad-Bangalore industrial corridor. An additional allocation will be provided this year towards capital investment for economic growth. Grants for backward regions of Rayalaseema, Prakasham, North Coastal Andhra, as stated in the Act, will be provided. আর এই বাজেট নিয়ে বিরোধীরা ঠিক কিভাবে দেখছেন দেখাবো। The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. নতুন কর কাঠামোয় বছরে করযোগ্য আয় 7 লক্ষ হলে কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু 7 লক্ষের বেশি হলে কর দিতে হয়। কিভাবে সেই কর দিতে হবে? নতুন স্ল্যাবের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। I have two announcements to make for those opting for the new tax regime. বার্ষিক করযোগ্য আয় 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা হলে 5% কর, 7 থেকে 10 লক্ষ টাকায় 10% কর, 10 থেকে 12 লক্ষ টাকায় 15% কর, 12 থেকে 15 লক্ষে 20% কর, বার্ষিক আয় 15 লক্ষের বেশি হলে 30% ট্যাক্স। এতে সুবিধা হলো নাকি চাপ বাড়লো? দেখুন অঙ্ক কি বলছে। ধরুন কারো বছরে করযোগ্য আয় 15,75,000 টাকা, তাহলে প্রথমে তিনি ছাড় পাবেন স্ট্যান্ডার্ড ডিডাকশনে। 15,75,000 থেকে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে বাদ,
বাকি 15 লক্ষ টাকার উপরে তাকে আয়কর দিতে হবে। প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, বাকি 12 লক্ষ টাকার জন্য স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। এর মধ্যে 3 থেকে 7 লক্ষ 5% হারে অর্থাৎ 20,000 টাকা, 7 থেকে 10 লক্ষ 10% হারে অর্থাৎ 30,000 টাকা, 10 থেকে 12 লক্ষ 15% হারে যার পরিমাণ 30,000 টাকা, 12 থেকে 15 লক্ষ 20% হারে অর্থাৎ 60,000 টাকা। তার মানে বছরে 15,75,000 টাকা করযোগ্য আয় হলে এবার থেকে আয়কর দিতে হবে 1,40,000 টাকা। আগে দিতে হতো 1,57,500 টাকা। ফলে এবার সাশ্রয় হবে বছরে 17,500 টাকা। A salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. সরকার বরাবরই চাইছে যে সাধারণ মানুষ যাতে নতুন কর কাঠামোতে অভ্যস্ত হয়ে ওঠে, তাদের জন্যই কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে এবং ট্যাক্স স্ল্যাব সেই স্ল্যাবটারও একটুখানি মার্জিনাল চেঞ্জেস করা হয়েছে। পুরনো কর কাঠামোতে যারা ছিলেন তাদের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব একদম অপরিবর্তিত, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকাই থাকবে। পুরনো কর কাঠামোতে যারা আছেন তাদের জন্য কোনো রকম সরকার চিন্তা করেননি, তাদের জন্য কোনো রকম উৎসাহ দেননি। নয়া কর কাঠামোয় নানা বদল, কিন্তু পুরনো কর কাঠামো একই রইল। जरूर हमारी इरादा ये है कि सिंपलर टैक्सेशन रजीम होना चाहिए। ओल्ड टैक्स रजीम को सिंपल करने के रास्ते पर ही ये नया टैक्स रजीम आया है। सनसेट होगा कि नहीं होगा वो अभी मैं बोल नहीं सकती हूँ, वो रिव्यू करने के बाद ही हम एक डिसीजन लेंगे। न्यूज़ 18 बांग्ला। উত্তরবঙ্গে যখন নাগাড়ে বৃষ্টি তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি, আর এই বৃষ্টির ঘাটতিতেই চাষের সংখ্যা। বৃষ্টি ঘাটতিতে সাহায্য ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত এবার ডিভিসির। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর থেকে আরো বিস্তারিত জানবো। শরদিন্দু, ডিভিসির পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখো, আজকেই বর্ধমানে জেলা শাসকের অফিসে সেখানে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে দক্ষিণবঙ্গের 5 জেলা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক হয় এবং সেখানেই জল ছাড়ার প্রসঙ্গ ওঠে। কারণ দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়েছে এবং বিভিন্ন যে জলাধার অর্থাৎ মাইথন এবং পাঞ্চেত জলাধারের জলস্তর পর্যালোচনা করা হয়। তাতে দেখা গেছে যে জল ছাড়া যাবে, তাই আগামী 25শে জুলাই থেকে চাষের জন্য জল ছাড়া শুরু হবে এবং পূর্ব বর্ধমান জেলার আছে দুর্গাপুর ব্যারেজে সেই জল পৌঁছাবে 27শে জুলাই এবং 27শে জুলাই থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে এই যে 2 বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং হাওড়া জেলার কৃষকরা উপকৃত হবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে গত মরশুমে মাইথন জলাধারে জল ছিল 460 ফুট, সেখানে এখন জল রয়েছে 466 ফুট। একইভাবে দেখা যাচ্ছে যে পাঞ্চেত জলাধারেও 6 ফুট বেশি জল রয়েছে, তাই জল ছাড়া যাবে এমনটাই জানিয়েছে এবং 1 আগস্ট পর্যন্ত 1,30,000 একর ফিট জল ছাড়া হবে। তো এটা খুশির খবর যে কৃষকদের কাছে ধান রোয়ার কাজ যে থমকে যাচ্ছিল সেই কাজ এই সেচের জলে অনেকটা এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বেশ, আগামী 25 তারিখে 20 ফিট জল ছাড়া হবে, হয়তো আমাদের এখান পর্যন্ত আসতে 26 বা 27 তারিখ হবে সেটা। আর 1,40,000 কিউসিক জল প্রথমে ছাড়া হচ্ছে, যেটা 15 দিনের মধ্যে আস্তে আস্তে ইনস্টলমেন্টে ছাড়বে। আপাতত এটা ফার্স্ট ইনস্টলমেন্ট, কেন চাষ এখনো শুরু হয়নি, চাষটা শুরু হোক, তারপরে তো প্রসেস অনুযায়ী আস্তে আস্তে জল আসবে। আমাদের এখানে ডিভিশনাল কমিশনার যে আছে রাজ্যে তিনি এসেছিলেন এবং আমাদের হচ্ছে ডিএম ম্যাডাম ছিলেন এবং যারা আধিকারিক আছে সবাই ছিল। আমাদের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে 25শে জুলাই ড্যাম্পে জল ছাড়বে, 27শে জুলাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়বে। স্বাভাবিকভাবে আমাদের যে পূর্ব বর্ধমান জেলা চাষিরা 27 তারিখের পর থেকে জল পাওয়া আরম্ভ হবে এবং তারা জল পাবে।